মেলার সময় কিভাবে হবে একসাথে 2000 লোক যাওয়ার মতো এলসিডি ভেসেল দেওয়া হলো অবশেষে। এটা দরকার ছিল, যা ভিড়ভাড়টা হয়েছে মোটামুটি কিছু একটা অ্যাক্সিডেন্ট করতেই পারে, যার জন্য এটা দিয়েছে, খুব ভালো করেছে। ফেরিঘাট থেকে বাইরে বেরিয়ে এসে এই ডান দিকে দেখতে পাবেন আপনারা টোটো, ম্যাজিক ভ্যান, বুকিং এর কাউন্টার। কিন্তু আমরা একটুখানি হেঁটে এগিয়ে যাচ্ছি, দেখি আরো কোনো পরিষেবা রয়েছে কিনা। আমরা চলেছি স্নান করব। এটা পড়ে যাবে 30 টাকা পুজো। আচ্ছা, এটা হয়েছে 30 টাকা। এটা 30 টাকা আছে, আর এটা 50 টাকা রয়েছে। এই পথে প্রবেশ করে আর এখানে দেখুন খুব ভালোভাবে পুজো দিতে দিচ্ছে, যেটা আমরা দিলাম। আর এই হচ্ছে কপিলমুনি। বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে একটা বাস ধরে প্রথমে চলে যাই শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ স্টেশনে গিয়ে এটিভিএম মেশিন থেকে 25 টাকার টিকিট কেটে নিই নামখানা যাওয়ার জন্য। শিয়ালদার সাউথ সেকশন থেকে আপনাদেরকে নামখানা ট্রেন ধরতে হবে। গঙ্গাসাগর যাওয়ার জন্য আপনাদেরকে নামখানা বা কাকদ্বীপ হয়ে যেতে হবে। শিয়ালদহ থেকে নামখানা ও কাকদ্বীপের অনেক ট্রেন রয়েছে, যেগুলো ওয়্যার ইজ মাই ট্রেনে সার্চ করলে আপনারা ডাইরেক্ট পাবেন না। আপনাদেরকে সার্চ করতে হবে শিয়ালদহ টু লক্ষ্মীকান্তপুর, তারপরে আবার সার্চ করতে হবে লক্ষ্মীকান্তপুর টু কাকদ্বীপ বা নামখানা। তাহলে অনেকগুলো ট্রেন রয়েছে, আপনারা টাইমিংটা বুঝে যাবেন ঠিকঠাক। আমরা ট্রেনে উঠে পড়লাম। শিয়ালদহ থেকে নামখানা দূরত্ব 109 কিলোমিটার। আমাদের এই লোকাল ট্রেনে সময় লাগবে 2.5 ঘন্টা মতো। তার মধ্যে স্টপেজ রয়েছে 36টা। মোটামুটি আপনারা ওয়্যার ইজ মাই ট্রেনে সার্চ করলে, ডাইরেক্ট নামখানা সার্চ করলে ট্রেন দেখতে পাবেন মাত্র 2টো। আপনাদেরকে সার্চ করতে হবে লক্ষ্মীকান্তপুর, তারপরে লক্ষ্মীকান্তপুর টু নামখানা সার্চ করলে আপনারা সমস্ত বিষয়টা বুঝে যাবেন যে কতগুলো ট্রেন চলাচল করে এবং টাইমিংটা কি রয়েছে। শুধু মেলার সময় নয়, এই লাইনের ট্রেনে বেশিরভাগ সময়ই থাকে খুব ভিড়। আমরা বসে নানান রকমের জিনিস খেতে খেতে গল্প করতে করতে পৌঁছে যাই কাকদ্বীপ। পৌঁছে গেলাম আমরা কাকদ্বীপ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে নেমে বহু লোক কিন্তু সাগরদ্বীপে যাওয়ার জন্য, গঙ্গাসাগর যাওয়ার জন্য কাকদ্বীপে নামেন, কিন্তু আমরা যাব নামখানা হয়ে। কারণ এই কাকদ্বীপ থেকে যে ফেরি সার্ভিসটা আছে, যে লঞ্চগুলো আছে, সেগুলো অতটা পছন্দের নয়। নামখানা থেকে কিন্তু বেশ ভালো সার্ভিস আপনাদেরকে দেখাবো। কাকদ্বীপের 2টো স্টেশন পরে কিন্তু নামখানা স্টেশন। নামখানাতে আমরা নেমে যাব গঙ্গাসাগরের উদ্দেশ্যে। কারণ কাকদ্বীপ থেকে যে ফেরি সার্ভিসটা আপনাদেরকে বললাম, সেটা আমার অতটা পছন্দ নয়, তাই নামখানা থেকে খুব দারুণ সার্ভিস, সেটা আপনাদেরকে দেখাবো। এখন ছেড়ে যাচ্ছি আমরা কাকদ্বীপ। এবারে আমরা নামখানা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে একটা টোটো ধরবো, টোটো ধরে যাবো। চলুন। নামখানা স্টেশন থেকে একটা টোটো শেয়ারিংয়ে মাথাপিছু 10 টাকা দিয়ে আমরা চলে এলাম যে হাতানিয়া দুয়ানিয়ার ঘাট, সেখানে। এখানে রয়েছে টিকিট কাউন্টার। যাই দেখি টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যায় কিনা গঙ্গাসাগর মেলা যাওয়ার জন্য। তো সাগর মেলা যাওয়ার জন্য লঞ্চ পাওয়া যাবে সেই দিকের ফেরিঘাটটায়, যেটা এখানে। তাহলে চলুন আমরা এই দিক থেকে ঘুরে যাই সেই ঘাটে। হ্যাঁ, এটা নামখানা বা নারায়ণপুর জেটি ঘাট, পুরনো জেটি ঘাট। এখান থেকে আমরা যে ওপারে যাব, মানে গঙ্গাসাগরের যে ঘাটটা, সেটার নাম হচ্ছে কিন্তু বেনুবন। আর লঞ্চের ওপরে উঠে টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টারে টিকিট এখন দিচ্ছে না আপাতত। এই লঞ্চে 100 জনই নেওয়া হয় একবারে, আর টিকিট রয়েছে প্রতিজন 40 টাকা। চলুন লঞ্চে ওঠা যায়। তাহলে বন্ধুরা, আমরা ফাইনালি উঠে পড়লাম লঞ্চে। আর লঞ্চের পরিবেশটা কিছুটা এই ধরনের। এই লঞ্চে কিন্তু ওপরে কাউকে বসতে দেয় না, নিচে সমস্ত বসার জায়গা করা রয়েছে। এবং দেখুন ভিতরের পরিবেশটা কিছুটা এই ধরনের, যেখানে বসার জায়গা তো করে রাখাই রয়েছে। এখানে লঞ্চের যে টাইম রয়েছে, সকাল 7:30 থেকে শুরু হয়, মোটামুটি 1 ঘন্টা ছাড়া ছাড়া। তারপরে 9:30 পর বা 9টার পর থেকে 2 ঘন্টা ছাড়া ছাড়া লঞ্চ পাওয়া যায়। এটা একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ম্যাক্সিমাম 100 জন, কিন্তু ওখানে কোনো ঠিক করা নেই, লিমিটটা নেই। ওখানে আনলিমিটেড, এখানে একটা লিমিটেড বেঁধে দিয়েছে, যেটা খুব ভালো। এবং মানুষের সেফটি। লঞ্চের ভিতরেও আপনারা পেয়ে যাবেন খাবার দাবার। দেখুন ছোলা মাখা, যেখানে কাঁচা ছোলা, সিদ্ধ ছোলা রয়েছে। 10 টাকা করে দাম, তাই তো দাদা? মেখে দিচ্ছে নানা রকম জিনিস দিয়ে, বেশ ভালো।
আপনাদেরকে তো বলেছিলাম যে লঞ্চের ভেতরে টিকিট কাটা হবে। এই যে দাদা টিকিট কাটছে, মাথা পিছু 40 টাকা। ঘড়িতে এখন সময় পাক্কা 12টা। নামখানা থেকে এই গঙ্গাসাগরের বেনুবন ঘাট পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো পাক্কা 1 ঘন্টা। টোটাল নদীপথে ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার এবং আমাদের লঞ্চের স্পিডও ছিল 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তো পাক্কা 1 ঘন্টায় চলে এলাম। এবার এই ফেরিঘাট থেকে আমরা বাইরে বেরিয়ে কোনো একটা টোটো বা অটো ধরে যাব কপিলমুনির আশ্রম। চলুন। লঞ্চের ভিতরে যে টিকিট কাটা হবে আপনারা কিন্তু ফেলে দেবেন না, নামার সময়ও আপনাদের টিকিটটা চেক করা হবে। তাহলে চলুন আমরা বাইরে বেরোই। সত্যি কথা বলতে এই নামখানা থেকে যে আমরা বেনুবন সাগরের যে বেনুবন ঘাটে এলাম, যাত্রাপথটা 1 ঘন্টার হলেও খুব সুন্দর কিন্তু যাত্রাপথ ছিল। যাত্রাপথে আমাদের সঙ্গী হয়েছিল ময়না পাখি, যে সেই ভিডিওগুলো তো আপনাদেরকে দেখালামই। আমরা এই পথে এখন বাইরে বেরোচ্ছি। বাইরে বেরিয়ে কি পাই দেখি আশ্রম যাওয়ার পর্যন্ত। চলুন। যে লঞ্চে করে আমরা এলাম সমস্ত মানুষ আগে বাইরে বেরিয়ে গেল, তারপরে এই দিক থেকে লোক ছাড়া হলো লঞ্চে ওঠার জন্য, অর্থাৎ নামখানা যাওয়ার জন্য। ফেরিঘাট থেকে বাইরে বেরিয়ে এসে এই ডান দিকে দেখতে পাবেন আপনারা টোটো, ম্যাজিক ভ্যান বুকিংয়ের কাউন্টার। এই কাউন্টারে টোটোর আপ ডাউনের ভাড়া হচ্ছে 520 টাকা, ম্যাজিক ভ্যান হলে আপ ডাউনের ভাড়া হচ্ছে 1080 টাকা। দেখুন এখানে এইভাবে নাম লিখিয়ে বুকিং করাতে হয়। দেখুন যতজন আসে মোটামুটি এই কাউন্টার থেকে বুক করেই যায় দেখায়। মাথা পিছু 60 টাকা করে পড়বে আপনাদের কপিলমুনির আশ্রম পর্যন্ত। কিন্তু আমরা একটুখানি হেঁটে এগিয়ে যাচ্ছি, দেখি আরও কোনো পরিষেবা রয়েছে কিনা, সেটাও একটুখানি চেক করে নেওয়া দরকার। যদি না পাই আমরা আবার এসে কিন্তু এই অফিস থেকেই বুক করব। তাহলে চলুন। এই পথে একটুখানি হেঁটে এসে আমরা একটা ম্যাজিক ভ্যান করে নিলাম, যেটা মাথা পিছু আমাদের পড়লো 50 টাকা করে। কম হলো একটু, চলুন উঠা যাক। গাড়ি আমাদেরকে একদম দেখুন রোড নম্বর 2 এর সামনে নামিয়ে দিল। এই দিকেই হচ্ছে সার্কিট হাউস এবং কপিলমুনির আশ্রম। চলুন আমরা কপিলমুনির আশ্রমের দিকে যাই। আমরা এই পথে ঢুকে আসতে তো ডান হাতে প্রথমেই ভারত সেবাশ্রম সংঘ দেখলাম, আর রাস্তার দুপাশে প্রচুর খাবারের হোটেল রয়েছে। দুপুরের যে সমস্ত খাবার, রাতের খাবার। আমাদেরকে যে রোড নম্বর 2 এর মোড়ে নামালো, সেখান থেকে কপিলমুনির আশ্রম পায়ে হেঁটে প্রায় 5 মিনিট লাগবে। আপনারা যখন টোটো বা ম্যাজিক ভ্যান বুক করবেন একটু কথা বলে নেবেন যে আমাদেরকে কপিলমুনির আশ্রমের সামনে একদম ড্রপ করতে হবে। এখন যেহেতু মেলার সময় নয়, সামনে ড্রপ করাই যায়। মেলার সময় ওই রাস্তায় ড্রপ করলে মানা যায় যে হেঁটে হেঁটে যেতে হবে আশ্রমে, যেহেতু তখন অনেক ভিড় থাকে। এই পথে আমরা হেঁটে এলাম এবং ডান দিকেই প্রথম আমরা ঝলক দেখতে পেলাম কপিলমুনির আশ্রমের। ডান দিকে তো কপিলমুনির আশ্রম বটেই, আমরা আগে এই পথে গিয়ে স্নানটা করে নেব। স্নান সেরে আশ্রমে ঢুকে পুজো দেব। চলুন। ওই দূরে দেখুন আশ্রম দেখা যাচ্ছে এবং সোজা পথে আমরা চলে এলাম একদম সাগর পাড়ে। এখানে কাজ চলছে, তাই আমরা বাম দিক বরাবর একটু হেঁটে যাব। এই দিকে স্নান করার জায়গা করে রাখা রয়েছে। চলুন। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এই রকমই কথাতে বলা আছে। কিন্তু গঙ্গাসাগর আসা খুব কঠিন ছিল আগে, যখন এই কথাটি প্রচলিত ছিল। এখন গঙ্গাসাগর আসা খুবই সহজ। আর আমি প্রথমবার এসেছি গঙ্গাসাগর ভ্রমণ করতে। আপনাদেরকে আমি ঘোরাবো এবং সব থেকে সস্তায় কিভাবে আপনারা গঙ্গাসাগর ঘুরবেন সেই তথ্য দেব আজকের এই ভিডিওতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম গঙ্গা এবং সাগরের যে মিলিত স্থল গঙ্গাসাগরে, সেই ভূমির ওপর। এখন ভাটার সময় জল চলে গিয়েছে অনেক দূরে। আমরা এসে গেছি অনেকক্ষণ আগেই। কপিলমুনির আশ্রমে তো পুজো দেব, তার আগে সাগরে স্নান করে নেব। চলুন স্নান করা যাক। আমরা তো চলেই এলাম সাগরে স্নান করার জন্য। এখানে বহু মানুষ স্নান করছে, যদিও এখন ভাটার সময়। দেখুন ওই দূরে বেশ মানুষজন স্নান করছে। আমরা সাথে একটা জায়গা এনেছিলাম বেড কভার, সেটা পেতে এখানে ব্যাগপত্র রেখে দিয়েছি। স্নান করার প্রিপারেশান চলছে।
তাহলে চলুন স্নানটা করে ফেলা যাক। আজকে যেহেতু ডিসেম্বরের 29, সেই কারণে কিন্তু ভিড়ভাড়টা খুব একটা নেই, মোটামুটি ভিড়ভাড়টা। আমরা চলেছি স্নান করব। প্রথমবারের মতো গঙ্গাসাগরে এসে স্নানটা তো কমপ্লিট করলাম। এইবারে যাব আমরা কপিলমুনির আশ্রমে, সেখানে গিয়ে পুজোর কি ব্যবস্থা রয়েছে, কিভাবে আপনারা পুজো দেবেন সেই সমস্ত দেখব এবং আমরাও পুজো দেব। চলুন, স্নান তো আমাদের হয়ে গেল, এবারে যাচ্ছি আমরা আশ্রমে। দেখুন এই সাগর পাড়ে বিভিন্ন ধরনের অস্থায়ী যে চাটায়ের ঘর সেগুলো তৈরি করা হচ্ছে। মানে মেলার সময় এত অসম্ভব ভিড়ভাড়টা হয়, তার জন্য এগুলো তৈরি করা হচ্ছে। মেলার প্রস্তুতির কাজ কিন্তু চারুদিকে জোর কদমে চলছে। দেখুন যে সমস্ত রাস্তা, স্ট্রিট লাইট, এখানে সেই সমস্ত তৈরি করার কাজবাজ চলছে। শুধুমাত্র সাগর পাড়ে নয়, আমরা যে রাস্তা পথ ধরে যাচ্ছি তার দুপাশে বিস্তর জায়গায় কাজ চলছে। কিন্তু স্নান করে আমরা চলে এলাম আশ্রমের সামনে। দেখুন আশ্রমের ঠিক বাম দিকে রয়েছে বিভিন্ন ডালা আর্কেড, যেখানে পুজো দেওয়ার ডালাগুলো পাওয়া যায়। এই হচ্ছে ডালা আর্কেড। এখানে রয়েছে গেট নম্বর 5, 6, ওখানে রয়েছে 3, 4, আর এই সামনেই হচ্ছে আশ্রম। কার্দম মুনি নামে একজন পবিত্র ব্যক্তি বিষ্ণুর সাথে একটি চুক্তি করেছিলেন যে তিনি বৈবাহিক জীবনের কঠোরতা ভোগ করবেন, এই শর্তে যে বিষ্ণু তার পুত্র হিসাবে অবতারিত হবেন। যথাসময়ে কপিল মুনি বিষ্ণুর অবতার হিসাবে জন্মগ্রহণ করেছিলেন এবং এক মহান সাধক হয়েছিলেন। কপিল মুনির আশ্রমটি গঙ্গাসাগরে অবস্থিত। একদিন রাজা সাগরের বলি ঘোড়া অদৃশ্য হয়ে গেল। এটা ইন্দ্র দ্বারা চুরি করা হয়েছিল। রাজা তার 60,000 পুত্রকে এটি সন্ধানের জন্য প্রেরণ করেছিলেন এবং তারা এটি কপিল মুনির আশ্রমের পাশে পেয়েছিলেন, যেখানে ইন্দ্র তা লুকিয়ে রেখেছিলেন। এই চুরির জন্য কপিল মুনিকে তারা ভুল করে অভিযুক্ত করেছিলেন। কপিল মুনি তার ক্রোধে মিথ্যা অভিযোগের কারণে ছেলেদের ছাইয়ে পুড়িয়ে মেরেছিলেন এবং তাদের প্রাণকে নরকে প্রেরণ করেছিলেন। পরে রাজা সাগরের পুত্রদের প্রতি সমবেদনা প্রকাশ করে কপিল মুনি রাজা সাগরের বংশধরদের প্রার্থনা স্বীকার করেছিলেন। পুত্রদের পুনঃপ্রতিষ্ঠার সাথে একমত হয়েছিলেন। যদি পার্বতী দেবতা গঙ্গারূপে পৃথিবীতে অবতীর্ণ হয়ে আসতেন, হিন্দুরাও পবিত্র জল সঙ্গে ছাই মিশ্রণে তর্পণ নামে পরিচিত। আমরা চলে এলাম এখন ডালা আর্কেড 3, 4, আর এখানে রয়েছে এই বিশাল শিবের মূর্তি। আমরা 3 নম্বর গেট থেকে এখন ঢুকছি। যে কোনো একটা দোকান থেকে পুজোর ডালা নেব। চলুন। এই রয়েছে দোকান। 30 টাকার কোনটা দেখালেন দাদা? এটা পড়ে যাবে 30 টাকা পুজো। আচ্ছা, এটা হয়েছে 30 টাকা। এটা 30 টাকা আছে, আর এটা 50 টাকা রয়েছে। এটা রয়েছে 50 টাকা। এটা 50 টাকা। আর এগুলো? আচ্ছা, এটা 100 টাকা রয়েছে। এটা রয়েছে 100। মিষ্টি প্যাকেট দিয়ে 100 টাকা রয়েছে। লাড্ডু মঙ্গলঘট পুজো দিয়ে সব পুজোতে বাড়িতে নিয়ে যাবে। এগুলো 101 টাকা রয়েছে, 151 আছে। আচ্ছা, 200, 300, 400, 500 যেরকম পারবেন নেবে। মানে 30 থেকে শুরু, 500 টাকা পর্যন্ত। ঠিক আছে, দাদার দোকান থেকে ডালা নিয়ে নিলাম। চলুন এবারে গিয়ে পুজোটা দিয়ে দিই। ভিতরে আমার যতটা জানা যে ক্যামেরা অ্যালাউ করে না, যতটা পর্যন্ত অ্যালাউ করবে আপনাদেরকে দেখাবো। চলুন। এখানেও কিন্তু জুতো খোলা যায়। চলুন আমরা এই দিক থেকে প্রবেশ করব। ভিতরে পুজো দেওয়ার খুবই সরল নিয়ম, কোথাও কোনো জোড়াজুড়ি নেই, দক্ষিণা চাওয়ার কোনো ব্যাপার নেই। সামনে গিয়ে ভালোভাবে মন ভরে ভক্তি করে পুজো দিলাম। এই পথে প্রবেশ করে, আর এখানে দেখুন খুব ভালোভাবে পুজো দিতে দিচ্ছে, যেটা আমরা দিলাম। আর এই হচ্ছে কপিল মুনি। দেখুন আপনাদেরকে আমি ক্যামেরার মাধ্যমে তুলে ধরলাম। ভিতরে এই স্থানে আপনারা ধূপ জ্বালাতে পারেন এবং যে আলতা সিঁদুর রয়েছে সেগুলো দিতে পারেন। এই যে টিনের চালায় ঘরগুলো করা রয়েছে, এখানে সমস্ত সাধুরা আছে যাদের কোনো ড্রেস নেই। তো ইউটিউবের রেস্ট্রিকশানের জন্য আমি দেখাতে পারছি না। সস্তায় গঙ্গাসাগর এলাম, স্নান করলাম এবং আশ্রমে পুজো দিলাম। এবারে সময় হচ্ছে কিছু খাওয়া দাওয়া করার। আমরা সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে একেবারে বাস স্ট্যান্ড চলে যাব। বাস স্ট্যান্ডের কাছে কোনো হোটেলে খাবো, তারপরে চলে যাব আমরা কাকদ্বীপ। কপিলমুনি আশ্রমের রাস্তায় একটা হোটেল দেখতে পেলাম। দেখুন, কনিকা হোটেল অ্যান্ড গেস্ট হাউস। এদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম, যাতে আপনারা যদি রুম বুকিং করতে পারেন ফোন করে বুক করে নিতে পারেন। এই রাস্তাতেই আরও একটি গেস্ট হাউস, গঙ্গাসাগর কল্পকুটি গেস্ট হাউস। কপিলমুনি আশ্রম যাওয়ার প্রথমেই পড়বে এই ভারত সেবাশ্রম সংঘ। আপনারা এখানে থাকতে পারেন। হাঁটা পথে চলে এলাম আমরা বাস স্ট্যান্ডের কাছে। এই বাস স্ট্যান্ড থেকেই বাস পেয়ে যাব আমরা কচুবেড়িয়া ঘাট পর্যন্ত।
তাছাড়াও টোটো, ম্যাজিক গাড়ি সমস্ত কিছু তো পাবোই। তার আগে দরকার দুপুরের খাওয়া দাওয়াটা করার। বাস স্ট্যান্ডের ঠিক সামনেই রয়েছে মা অঞ্জলি হিন্দু হোটেল। এখানে মানে ভেজ মিল, ফিশ মিল সমস্ত কিছুই পাওয়া যায়। ভেজ মিল হচ্ছে 60 টাকা, যেমন মিল হয় আনলিমিটেড। আর নানান রকম হোটেল রয়েছে, নানান রকমের রেট, 50 টাকা 60 টাকা এই ধরনেরই রেট। তাছাড়া রুটিও পাওয়া যায়, দেখুন রুটি হচ্ছে গরম গরম। আমরা বসে পড়েছি, চলুন। বাস স্ট্যান্ডের কাছে এসে তো আমরা খাওয়া দাওয়া করলাম। এখানে নিরামিষ মিল 60 টাকা, আর মাছ ভাত হচ্ছে 80 টাকা, এবং চিকেন ভাত হচ্ছে 2 পিস চিকেন দিয়ে 90 টাকা। খাওয়া দাওয়াই মোটামুটি নর্মাল কোয়ালিটির, তেমন কিছু বলার নেই। বাস তো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কচুবেড়িয়া যাওয়ার বাস একবারে রিজার্ভ। তাছাড়াও টোটো এবং ম্যাজিক ভ্যান যায়। আমরা দেখবো ম্যাজিক ভ্যানে শেয়ারিংয়ে যেতে পারি কিনা। চলুন। গঙ্গাসাগর এই বাস স্ট্যান্ড থেকে কচুবেড়িয়ার ডিস্টেন্স হচ্ছে প্রায় 23 থেকে 24 কিলোমিটার। বাসে ভাড়া বলছে 40 টাকা, কিন্তু বাস তো ভিড়। আর ম্যাজিক ভ্যান যেগুলো দাঁড়িয়ে রয়েছে, ম্যাজিক ভ্যানের স্ট্যান্ড হচ্ছে ঠিক এইখানটা করে। ম্যাজিক ভ্যান মাথা পিছু 60 টাকা করে। তো আমরা ম্যাজিক ভ্যানে করে চলে যাই, চলুন। একটা অটোতে ফাইনালি আমরা উঠে পড়লাম। গঙ্গাসাগর থেকে কচুবেড়িয়ার ফেরিঘাট পর্যন্ত দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। আমি তখন একটু ভুল বলেছিলাম, কারণ গুগল ম্যাপে দেখাচ্ছিল 23 কিলোমিটার। সময় লাগলো প্রায় 1 ঘন্টা মতো। এবার এখান থেকে আমরা একটা ভেসেল ধরে ওই পারে যাব কাকদ্বীপে। এখানের ভাড়া কিন্তু খুবই কম, সেটা অবশ্যই আপনাদেরকে আগে দেখাবো। চলুন আগে আমরা ফেরিঘাটে যাই। একদম নেমে এই যে সোজা পথে হচ্ছে ফেরিঘাট। লঞ্চে ওঠার লাইন তো একদম এখান থেকেই পড়ে গেছে, এবং কিন্তু এখানেই টিকিট কেটে দিয়ে যাচ্ছে লাইনে এসে 9 টাকা করে মাথা পিছু। একেবারে ভয়ঙ্কর অবস্থা এখানে। মানে আজকে কোনো অকেশন না, জাস্ট রবিবার বিকাল, এখনো মেলার কোনো নাম চিহ্ন নেই, তবুও এই ধরনের অবস্থা এখানে। নামখানা হয়ে আমরা যেমন এসেছি, আমরা একটুখানি ভুল ডিসিশন নিয়ে নিলাম। নামখানা হয়ে অবশ্যই। আর ওখানের মেনটেনেন্স খুব ভালো, খুবই ভালো। বোট ফেয়ারটা নিশ্চয়ই প্রাইভেট বোট বলে বেশি, ঠিক আছে, কিন্তু জার্নি বা ম্যাক্সিমাম ওখানে ভালো হচ্ছে। মেন সমস্যা ট্রেনটা নামখানা থেকে, এবার নামখানা থেকে এসে ট্রেনের সিট পাওয়ার চান্স আছে, কিন্তু বাসে উঠে সিট পাওয়ার চান্স নেই। একদম আপনারা ধীরে ধীরে যান, তাড়াহুড়া কোনো প্রয়োজন নেই। তো অ্যানাউন্স করা হলো, যেহেতু এত ভিড় হয়েছে এখানে সংস্থা থেকে, অর্থাৎ কচুবেড়িয়া জেটি থেকে দেওয়া হলো একটা 2000 লোক একসাথে যাওয়ার মতো এলসিডি। একসাথে 2000 লোক যাওয়ার মতো এলসিডি ভেসেল দেওয়া হলো অবশেষে। এটা দরকার ছিল, যা ভিড়ভাড়টা হয়েছে মোটামুটি কিছু একটা অ্যাক্সিডেন্ট করতেই পারে, যার জন্য এটা দিয়েছে, খুব ভালো করেছে। একেবারে জনজোয়ার যাকে বলে। জেটিঘাট থেকে বেরিয়ে পেয়ে যাবেন প্রচুর টোটো, যেগুলো বাস স্টপ এবং স্টেশনে যাচ্ছে। আপনারা যেভাবে খুশি ফিরে যেতে পারেন যে যার বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা আমি এতটাই করছি, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। শুনুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।